বেজে গেছে 7:10। আমি এইমাত্র এক্সারসাইজ করে উঠলাম। আজকে সকালবেলা এক্সারসাইজ করতে পারিনি, এখন করে উঠলাম। এখন আমি গিয়ে ঢুকবো রান্নাঘরে, তার আগে একটুখানি ফ্রেশ হব, তারপর সোজা চলে যাবো রান্নাঘরে। এখনও তোমাদের দাদাভাই আসেনি, ওর বন্ধুর সঙ্গে একটুখানি বাইরে রয়েছে। ভাবলাম এই ফাঁকে আমি এক্সারসাইজটা করে নিই, তারপরে গিয়ে বানাবো। কেন কি আগে যদি আমি বানাতাম তাহলে ওটা ঠান্ডা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। যার জন্য আমি বলেছি যে ঠিক আছে তুমি ঘুরে এসো, তারপরে আমি বানাবো, তার আগে এর মধ্যে আমি এক্সারসাইজটা করে নিই। আজকের মতন হয়ে গেছে, আবার 2 দিন ছুটি আছে। অনেক কি বলবো, একদম বম ছিল পুরো, দেখতেই পারছো ঘেমে পুরো স্নান করে গেছি। চুলটা উপরে তুলে রেখেছি, ঘাড়ের গোড়ায় পুরো ঘুরঘুর করছিল। চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে যাবো কিচেনে। চলো সবাই বাড়ি ফিরে এসছে, এবার রান্নাবান্না স্টার্ট করা যাক। রান্নাবান্না করতে তো একটু সময় লাগবে, ওইদিকেও ফ্রেশ হয়ে নেবে। এদিকে দেখো আমি দুপুরবেলায় মাছটা সেদ্ধ করে রেখেছিলাম। ভেটকি মাছ এনেছিল, তখনই আমি ভেবে রেখেছিলাম মাছের চপ করব। সেই জন্য পেটিগুলো রেখে দিয়েছিলাম। যদিও পেটি রাখার দরকার হয় না, ভেটকি মাছের সব পিসই ইউজ করা যায়, কোনোটাতেই সেই রকম কাটা থাকে না, সেদ্ধ করে ইজিলি বাছা যায়। তবু আমি পেটির মাছগুলো রেখে দিয়েছিলাম, সেটাকে দুপুরবেলায় সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইদিকে একটু আলুও সেদ্ধ করে নিয়েছি, সেটাকেও ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইবার লাগবে কিছু বেসিক মশলা, আর ওই পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতার যা দাম সেটা আর কিনতে সাহস হয়নি, তাই ওটা আর বলিও নি কেনার কথা। এদিকে দেখো পেঁয়াজ বড় সাইজের নিয়েছিলাম, কিন্তু ওটার ভেতরে যে এইরকম পচা বেরোবে সেটা বুঝতে পারিনি। এইরকম চপ টপ বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতেই খেয়েছি, কখনো বাড়ি বানিয়ে খাওয়ার সাহস হয়নি। ভাবতাম কি যদি বানাতে না পারি, যদি মাছগুলো নষ্ট হয়ে যায়, এত দাম, ওই ভেবেই কখনো বানানো হয়নি। আর তাছাড়াও বাড়িতে ছিলাম, যদি কেউ কিছু বলে, ওই কেউ কিছু যদি বলে এইটা ভেবেই অনেক কিছু করা হয়নি। কিন্তু এখন তো ওই রকম ভাবার কেউ নেই, নষ্ট হলে হবে, সেই জন্য সাহস করে লেগে পড়েছি। কিন্তু সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল, আজকে মনে হচ্ছিল যে এতদিন ট্রাই করিনি কেন। কত কিছু তো ট্রাই করেছি, এটাও নেই ট্রাই করতাম। তারপরে ইউটিউব তো আছেই, ইউটিউব ঘেটে দেখলাম শুধু ভেটকি মাছ দিয়ে না, সব মাছ দিয়েই হয়। কাতলা মাছ, রুই মাছ, মানে পাঙাশ, আরও কী সব মাছের, যেসব মাছে একটু কাটা কম আছে সেই সব মাছ দিয়ে, মানে সব রকমভাবেই তৈরি করা যায়। যে যেই মাছটা দিয়ে তৈরি করতে চায় সে করতে পারে। খেতে মনে হয় একই রকমই লাগে। টেস্ট সম্পর্কে জানা নেই। আরেকটা আছে বাসা মাছ নাকি, ওই মাছটাও ওরকম ভেটকি মাছের মতনই মনে হয়, ওটা দিয়ে ওই চপ টপও করে। যাই হোক, এটা ফিলে কেটে ওরকমভাবেও চপ করা যায়। তোমাদের দাদাভাই বলছিল ও কোথাও ওরকম দেখেছে ওইভাবে করতে, কিন্তু আমি যেহেতু ওই সেদ্ধ করে দেখেছিলাম, সেই জন্য আমি আর রিস্ক নিতে গেলাম না। প্রথমবার করব, যদি ভালো না হয় তাহলে নেক্সট টাইম ট্রাই করতে ভীষণই ভয় লাগবে। সেই জন্য আমি ভেবেছি যেইভাবে আমি দেখেছি পুরো সেইভাবেই আমি করব, যাতে খেতে ভালো হয়, অন্তত খাওয়া যায়। তো সেইভাবেই আমি করছি। এদিকে আলু মাছটা সব মেখে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। হলুদটা দিই না, কারণ কোনো ভাজাভুজিতে হলুদ দিলে মানে বেশি পুড়ে যায়, কালারটা তাড়াতাড়ি চলে আসে, ভেতরটা কাঁচা থেকে যায়। সেই জন্য হলুদ দিই না। লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য তো বেসন দিতেই হবে, বেসন না দিলে আর কী করে ভাজা হবে। আর মাছের ভিতরে যা জল ছিল, আলুতে যা ছিল, তাতেই মাখা হয়ে গেছে, আর এক্সট্রা করে জল দিতে হয়নি। এবার ভালো করে শেপ দিয়ে নেব। আলু যদি বেশি জল জলে সেদ্ধ হয়ে যায় বা মাছে যদি বেশি জল থাকে, তাহলে কিন্তু পুরো প্যাচপ্যাচে হয়ে যাবে, তখন কিন্তু এরকম হবে না। আমি যেটা করেছি, মাছটা সেদ্ধ করে মাছটা বেছে সেটাকে আবার চিপড়ে তার থেকে জল কিন্তু বের করে নিয়েছি। আর আলুটাও যখন সেদ্ধ করেছি জলেই করেছি, ভাপ দিইনি, কেন কি ভাপ দেওয়ার কিছু ছিল না। সেজন্য আলু এমনি জল দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু করে আমি সেটাকে একদম মানে জল ছেঁকে তারপরে তুলেছি। এইদিকে দেখো আমার সব কটাই তৈরি করা হয়ে গেছে। ডিজাইনের কি আছে, যার যেমন ইচ্ছা সে সেরকম বানাতে পারো। আমি একটা গোল মতন করেছি, একটা লম্বা মতন করেছি, দেখতে তো বেশ ভালোই লাগছে। চলো এবার দেখা যাক ভেজে যে এটা ভাঙে কিনা। আমি তো বেশ টাইট করেই করেছি। আর আমি না 2 জায়গায় 2 রকম দেখেছি। এক জায়গায় দেখেছি এই যে যেরকম মুঠো করে রেখেছি এই রকম করে ডাইরেক্ট তেলে দিয়ে দিতে, আর এক জায়গায় দেখেছি ডিমের ভেতরে কোট করে সেটাকে বিস্কুটের গুঁড়োয় কোট করে দেন তেলে ছাড়তে। তো আমি ভাবলাম যে ডাইরেক্ট ওইভাবে না ভেজে চলো ডিম আর বিস্কিটের কোট দিয়ে তারপরে তেলে ভাজি। এইভাবে করলে হয়তো ব্যাপারটা বেশ মচমচে হবে, কারণ যারা শুধু ওই যে যেটা শেপ দিয়ে রেখেছে ওইভাবে ডাইরেক্ট তেলে দিয়ে ভেজেছে, ঠিক দেখে মনে হলো না যে মচমচে হয়েছে। নরম নরমই তো থাকবে, মচমচে তো হওয়ার কোনো চান্সই নেই। সেই জন্য এই প্রসেসটাই আমি ফলো করলাম।
এদিকে আমি ডিমের ভেতরে একটু লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। আমি ইউটিউবে যে ভিডিওটা দেখেছিলাম ওখানে শুধু ডিমের ভিতরে লবণই দিয়েছিল, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেয়নি। আমি দিলাম ওই টেস্টের জন্য, একটু তো ভালো লাগবেই খেতে। ওটা দিলেও যে খারাপ লাগতো তা না, আমি একটু দিলাম ওই আর কি। জানো তো আমাদের আশেপাশে নানান লোক থাকে, নানান লোকের নানান মত। কেউ বলে সর্ষের তেল খেতে, কেউ বলে সাদা তেল খেতে, আবার কেউ কেউ বলে দুটোকে মিশিয়ে খেতে। কার কথা শুনে কি যে খাবো সেটাই বুঝে পাই না। একজন ডক্টর বলেন সর্ষের তেল একদম খাবেন না, হার্টের সমস্যা হয়। একজন বলেন সাদা তেল একদম খাবেন না, ওটা একদমই ভালো না, খাঁটি সর্ষের তেল খাবেন। আবার একজন বলেন সর্ষের তেলে ভীষণ ভেজাল থাকে, তাই ওটা খাবেন না, সাদা তেল খাবেন, সাদা তেল খুব ভালো। তাহলে এবার বলো কার কথা শুনি, কোন ডক্টরের কথা শুনি? এবার ডক্টররাও যে কি খান সেটাও বা কে বলবে? আমাদের এই তেলটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা বাড়ির সর্ষের তেল, নিজেরা গিয়ে ভাঙানো হয়, যেটুকু লাগে সেটুকুই ভাঙানো হয়। তো আমার এইখানে দাঁড়িয়ে মনে হয় যে আমাদের অন্তত সাদা তেল খাওয়া উচিত না, কারণ আমাদের যেহেতু বাড়ির খাঁটি সর্ষের তেল রয়েছে, তো ওইটা ছেড়ে কিনে খাওয়ার কোনো মানে হয় না। যদি কোনো সর্ষের তেল খেয়ে সমস্যা হয়ে থাকে সেটা তো পরের কথা, কিন্তু ওই যে ভেজাল জিনিসটা খাওয়ার থেকে পুরো পিওর জিনিসটা খাওয়া ভালো, আমার তো সেটা মনে হয়। এবার যদি কখনো কোনো সমস্যা হয় সর্ষের তেল খেয়ে তখন দেখা যাবে, কিন্তু আপাতত তো এখন কোনো সমস্যা নেই, তাই এটাই আমরা খাই। অনেকে তোমরা জিজ্ঞাসা করো তোমরা সব কিছু কেন সর্ষের তেলে খাও? তো আমরা এই কারণে খাই, দেখলে তো আমি নর্মাল বোতল থেকে ঢাললাম, ওই তেলই আমরা ওরকমভাবে ভাঙিয়ে নিয়ে আসি। এদিকে দেখো এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর একজন চলেও এসেছেন খেতে। এদিকে আমার সেকেন্ড ব্যাচও নেমে এসেছে, একজন রয়েছে যে এখনও ভাজা হয়নি, তো ওইটাকে ভাজবো, তার সঙ্গে আরও কিছু চাপিয়ে দেব। একদম শেষের দুটোকে দুইবার কোট করে আমি তারপরে দিয়েছিলাম। একেতেই ডিম ছিল বেশি, আর তারপরে বিস্কিটের গুঁড়োও ছিল। এই গুঁড়ো তো আমি রেখে দিতে পারবো না, সেজন্য ভাবলাম ডাবল কোট করে নিই। তো ডাবল কোট করে দেখলাম বেশ কিন্তু ভালো লাগলো, একদম মচমচে হয়ে গেছিলো। বাকিগুলো তো মচমচে হয়েছিল, কিন্তু এইগুলো একটু বেশি ভালো লাগলো। তো নেক্সট টাইম করলে আমি ডাবল কোট করে দেবো। ডাবল কোট বলতে অনেকেই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি। প্রথমে তো ডিমে চুবিয়ে নিয়েছি, তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ডিমে দিয়ে, তারপর আবার বিস্কুটের গুঁড়োই দিয়ে ডাইরেক্ট এবার দিয়ে দেবো তেলে। বাকি যে ডিমটুকু ছিল সেটুকু কি করব, তাই কবিরাজি যেইভাবে করে ঠিক ওইভাবে ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে দেখছি কোনো তো সুতো মতন হয়নি, বরঞ্চ জায়গায় জায়গায় দলা পেকে গেছে। যাকে খাওয়ার জিনিস যেভাবেই হোক খেয়ে তো ফেলবই। এদিকে সস বলতে দু রকম রয়েছে। কালকে এনেছিল সিঙ্গাড়া, তার সঙ্গে যে মিষ্টি চাটনিটা দেয় সেটাও ছিল। সেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, ভাবলাম কি ওটা দিলে হয়তো ওর ভালো লাগবে। কিন্তু পরে গিয়ে দেখলাম কি ওটা দিয়ে শুধুমাত্র সিঙ্গাড়াটাই ভালো লাগে, এইসব বাকি জিনিস কিছু ভালো লাগে না। সিঙ্গাড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এবার ও সিঙ্গাড়াটা খায় শুধুমাত্র ওই চাটনির জন্য। এদিকে দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে, ভেতরটা সফট রয়েছে আর উপরটা একদম মুচমুচে, খেতে কিন্তু দারুণ লেগেছে। তোমরা কারা কারা এরকম বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আমারটা দেখে বানানোর চেষ্টা করো না, কারণ আমি নিজেই প্রথম বানালাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি কেউ বানিয়ে থাকো আর না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো। আমারটা দেখে নয়, ইউটিউব ঘেটো, অনেক পেয়ে যাবে। চলো আজ তাহলে আসছি, আজকে পুরো ভিডিওটাই চপ বানিয়ে কাটিয়ে দিলাম।